থেকে আর না এই ঘরটা ভাঙবে। এই ঘরটা যে হাজারো ছোট ছোট সুখের স্মৃতি জড়িয়ে আছে। এই ঘরটা সবসময় তাদের বিশেষ দিনের আশ্রয় হয়েছিল। ইহানের মেয়ে কি আনন্দ, নতুন বাড়িতে থাকবে। অনেক আগেই থাকতে চেয়েছিল, মায়ের জন্য পারেনি। এখন নিজের সবকিছু নিজেই গুছিয়ে আগে আগে নিয়ে যাচ্ছে ওই ঘরে। জুয়ের কাণ্ড দেখে এ সকলেই মিটমিটিয়ে হাসে। বাচ্চা মানুষ নতুন কিছু পেলেই খুশি। এখন তো আর খুশি ডবল, মানে ডবল। বাবাকে কাছে পেয়েছে, বাবা তার জন্য কত কিছু এনেছে। আবার নতুন ঘরে উঠেছে। ঘর তালা মেরে ওই ঘরের উদ্দেশ্যে বের হয় ইহান আর জুথি। দাদি আর জুই আগে আগেই চলে গেছে। কয়েক পা দিতেই তাসলিমা বানু এসে সামনে দাঁড়ায়। ইয়ান তাসলিমা বানুকে দেখে অবাক হয়। এ কাকে দেখছে সে? আগের থেকে এই তাসলিমা বানুকে একদমই মেলানো যাচ্ছে না। এত বছর বয়সে বাড়লেও এইরকম দেখার কথা না। শরীর শুকিয়ে গেছে, পরনের কাপড় খুবই পুরনো। চেহারা দেখলে যে কারোর মায়া হবে। তাসলিমা বানু এগিয়ে এসে ইহানের হাত ধরে ডেকে ওঠে। ইরহান, বাপ আমার, কেমন আছিস তুই? এই রকম ব্যবহার তাসলিমা বানুর কাছ থেকে মোটেও আশা করেনি ইরান। মনে মনে বেশ চমকাই, তবুও মুখে অভিব্যক্ত শূন্য। তাসলিমা বানু ডুকরে কেঁদে ওঠে। ইহানের হাত ধরে সবকিছুর জন্য মাপ চাই। জুথি ইহানের দিকে তাকিয়ে আছে। মনে মনে চাইছে ইহান যেন আবার গলে গিয়ে এদেরকে আবার বিশ্বাস না করে। অনেক করে মাপ চায় তাসলিমা বানু, তাই পাপের ফল সে পেয়েছে। ইরানকে অনুরোধ করে মাফ করে দিতে, পায়েও ধরতে যায়। ইহান বাধা দেয়। যতই হোক মা তো একসময় নিজে মায়ের আসনে বসিয়েছিল। ইহান জানায় তাসলিমা বানুর প্রতি তার কোনো রাগ নেই। সে আগে কিছু মনে করতে চায় না। তাসলিমা বানু জুথির কাছেও মাপ চাই। জুথি করেছে কি না কিছুই বলল না। তাসলিমা বানুর পেছনে ঈশান ছিল। সে এক দৃষ্টিতে দূরে তাকিয়ে আছে। ইহানের খুব মায়া হলো। ঈশানের কাছে গিয়ে ঈশানের হাত ধরতে হবে, তার আগেই জুথি ইহানের হাতটা ধরে ইহানকে আটকে দেয়। ইহানকে কিছু বলতে না দিয়ে টানতে টানতে নিয়ে যেতে থাকে। এখনো জুথি ঈশানকে দেখলে ওই দিনের কথা মাথায় আসে, শরীরে আগুন জ্বলে। তাসলিমা বানু কাঁদতে কাঁদতে ঈশানকে নিয়ে চলে যায়। যাক, মাপ তো পেয়েছে। জুথি ইহানকে টেনে নিয়ে ঘরে আসে। তারপর ওই দিনের ঘটনা একে একে সব খুলে বলে। ইহান নীরব দর্শকের মতো হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে শোনে। সবকিছু শুনে ইহান চুপ করেছিল, একটা কথাও বলেনি। জুথি এতে বেশ অবাক হয়, তাও কিছু বলেনি ইহানকে। জুথি আর জানে না ইহানের মনে মনে কি পরিকল্পনা চলছে। এর জন্য আরো 2টো দিন কেটে যায়। রাতে হুট করে ইহান আগের মতো জুথিকে নিয়ে ঘুরতে বেরোয়। মেয়ে আর জুথির দাদি তখন ঘুমে। প্রায় অনেক ঘোরাঘুরি করে ফিরে আসে, তবে নতুন ঘরে না, ওদের সেই ছোট্ট ঘরটাই। ইহান ঘরে ঢুকতেই জুথিকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখে। জুথিও আবেশে চোখ বন্ধ করে নেয়। ইহান জুথির কানে কানে বলে, জুথি রানী, আমাদের মেয়ের তো একটা খেলার সাথী দরকার, তাই না? আমাদের মেয়ের সময় তো আমি পাশে ছিলাম না, না তোমার সেবা করতে পেরেছি, না বাবা হওয়া সবকিছু কাছে থেকে উপভোগ করতে পেরেছি। এবার আমি সব নতুন করে উপভোগ করতে চাই। নিজের হাতের আঙ্গুল ধরে হাঁটা শেখাতে চাই। প্রথম কোলে নেওয়ার অনুভূতিটাও পেতে চাই। তুমি কি আমার ইচ্ছেটা পূরণ করবে জুথি রানী? জুথি ঘুরে ইহানের বুকে মাথা রাখে, তারপর বলে ওঠে, আপনার জুথি রানী আপনার জন্য জীবনটাও দিতে রাজি। আর এটা তো আমার বোকা পুরুষের ইচ্ছে। ইহান জুথির কথায় মুচকি হাসে, তারপর সযত্নে তার বউকে কোলে তুলে নেয়। এতদিনে তো জুথি রানী বোকা পুরুষ তার সব ইচ্ছে চাওয়া পাওয়া পূরণ করেছে। আজ থেকে তার বোকা পুরুষের চাওয়া পাওয়া কিছুটা পূরণ করার ভাগ না হয় নিজেই নিল। জুথি মন খারাপ করে বসে আছে। ইহান একটু বাইরে গেছে আর মেয়ে ঘুমাচ্ছে। মেয়ের পাশে মুখ কালো করে বসে আছে। ইহান বাইরে বেশিক্ষণ সময় থাকেনি, কিছু সময় বাদেই ফিরে এসেছে। রুমে ঢুকতেই দেখে জুথি মেয়ের পাশে বসে আছে, মেয়ে ঘুমাচ্ছে। ইহান জুথি এর দিকে এগোতে এগোতে বলে, এই দুপুর টাইমে মেয়ের সাথে তুমিও একটু ঘুমিয়ে নিতা। শুধু শুধু এভাবে জেগে বসে আছো কেন? জুথি কোনো উত্তর দেয় না। ইহান এগিয়ে গিয়ে মেয়ের কপালে চুমু খায়, তারপর মাথায় একটু হাত বোলায়। জুথি কোনো সারা শব্দ না পেয়ে জুথির মুখের দিকে তাকায়, পাশে বসে নিজের দিকে ফেরায়, কানে পিছনে চুল গুজে দিতে দিতে বলে, কি হয়েছে, মন খারাপ কেন? জুথি ছলছল চোখে ইহানের দিকে তাকায়। ইহান জুথি এইরকম তাকানো দেখে অস্থির হয়ে যায়। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? কিছু হয়েছে বলো আমায়। জুথি ইহানের বুকে মাথা এলিয়ে দেয় আর ভাবতে থাকে দাদি কি শুরু করেছে, নাকি উনি চলে যাবে। জুথি কোনো কথা শুনছেন না। অনেক বছর নাকি থেকেছেন, আর থাকবে না। এমনিতেও নাকি লোকে কত কথা বলেছে এতদিন, তবুও ইহান ছিল না বলে চুপ করে সব মেনে জুথির সাথে ছিল।
আর ইহান চলে এসেছে, এবার নাকি চলে যাবে, নয়তো লোকে নাকি বলবে নাচ জামাই ঘাড়ে বসে খাই। এগুলো কোনো কথা? যদি কোনোভাবেই বোঝাতে পারছে না নিজেকে। সে ছোট থেকে জ্যোতিকে লালন পালন করেছে, মানুষের বাড়ি কাজ করে খাইয়েছে, কত বছর জ্যোতি সেবা করেছে। জুই পেটে থাকতে সব নিজেই করেছে, জ্যোতিকে কিচ্ছু করতে দেয়নি। ওনার এখন বয়স হয়েছে, কি করে একা থাকবে? ওখানে তো ওনাকে দেখবার কেউ নেই। কেন বুঝতে চাইছে না এসব কথা জ্যোতি ইহানকে বলে। জ্যোতির চোখে পানি ছেড়ে দেয়। দাদি তো তার অনেক আপন, কিন্তু ওর কথা শুনছেই না। ইহান জ্যোতির চোখে পানি মুছে দিতে দিতে বলে, বোকা মেয়ে, এর জন্য কাঁদতে হবে নাকি? আমি আছি না, তুমি নিশ্চিন্তে থাকো, দাদি কোথাও যাচ্ছে না, এখানেই থাকবে আমাদের সাথে। দাদিও আমাদের পরিবারের একজন। আমি কথা বলছি, তুমি নিশ্চিন্ত থাকো, দাদি কোথাও যাচ্ছে না। তারপর ইহান গিয়ে দাদির সাথে কথা বলে। দাদি চলে যেতে চাই। লোকে কি বলবে? বলবে একেবারে নাচ জামাইয়ের বাড়িতে আসন পেতে বসেছে। লোকের কথা বাদ দেন দাদি, লোকে কত কিছুই বলে, আবার বিপদে পড়ে দেখেন কাউকে পাশে পাবেন না। এসব কথা বাদ, আপনি চলে যেতে চাইছেন, থাকতে পারবেন। আপনি জুই আর জ্যোতিকে ছাড়া। আপনি জানেন না মা মেয়ে আপনাকে কতটা ভালোবাসে। কিন্তু কোনো কিন্তু না দাদি। আচ্ছা, আপনার নাচ জামের বাড়ি বলে থাকতে সমস্যা, তাই তো? সব বাদ, আপনি আমার দাদি, আমি মন থেকে আপনাকে দাদি মানি। নাচ জামের বাড়িতে থাকতে হবে না, নিজের নাতির বাড়িতে থাকবেন। নিজের নাতির বাড়িতে থাকতে নিশ্চয়ই কোনো আপত্তি নেই। ইহানের সাথে আর পেরে ওঠেনি, এখানেই থাকবে। জ্যোতি শুনে কি খুশি, তাই বোকাপুরি সব ঠিক করে দিয়েছে। ইমনের পা ঠিক হয়ে যাওয়ার প্রথম আশা থাকলেও এখন আর সেটা কারোর মাঝে নেই। সবাই বুঝিয়ে গেছে এ আর কোনোদিন ঠিক হবে না। লিমার পরিবারে বাবা মা আর লিমাই, আর তার কোনো ভাই বোন নেই। টাকা পয়সা মোটামুটি ভালোই আছে। ইমন তার মায়ের সাথে এর সব সম্পর্ক শেষ করে দিয়েছে প্রায়। একে তো টাকা পয়সা নিয়ে মনোমালিন্য, তার উপর লিমাও চায় না। ওই বাড়ির কথা শুনলে মুখটা কেমন কালো করে ফেলে। কম কথা আর অত্যাচার তো করেনি তাসলিমা বানু, তার ওপর বাচ্চা নিয়ে কত কথা শুনতে হয়েছে তাকে। ইমন তার বউকে অনেক ভালোবাসে, তাই কষ্ট দিতে চায় না। লিমা যা বলে তাই মেনে নেয়। আর বিয়ের আগেই কথা ছিল ইমন লিমাকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকবে। সেটা অবশ্য তাসলিমা বানু জানে না। ইমন ও শ্বশুরবাড়ির লোককে জানাতে বারণ করেছিল। টাকা পয়সা জায়গা জমি হয়তো তাসলিমা বানু তাকে দিত না। লিমা যেমন কোনোদিন মা হতে পারবে না, ইমনও হাঁটতে পারবে না। থাকুক না দুজন এমনই, এইভাবে টাকা পয়সা আর লিমা আর ইমনে যা আছে তা দিয়ে তাদের অনায়াসে জীবনটা কেটে যাবে। আর যদি এসবে না হয়, লিমার বাবার দুটো দোকান আছে বাজারে, ওগুলো ভাড়া দিলেই চলে যাবে তাদের। ইয়ান নিজে তার মেয়েকে স্কুলে নিয়ে যাবে বলে ঠিক করেছে। এতদিন কিছু উপভোগ করতে পারেনি, এখন যতটুকু পারবে পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাই সকাল সকাল উঠে মেয়েকে তৈরি করিয়েছে, চুল বেঁধে দিয়েছে। মেয়ের মুখে হাসি লেগে আছে, কি সুন্দর মুখখানি। তাই মেয়েটা পুরো তার মতো চেহারা পেয়েছে। বাবা বলতে সে পাগল। জ্যোতিকে বলে মেয়েকে নিয়ে ইহান স্কুলের উদ্দেশ্যে বের হয়। জ্যোতি গেটের সামনে দাঁড়িয়ে বাবা মেয়ে যাওয়া দেখছে। ইহানের হাতের আঙুল ধরে হাঁটছে মেয়েটা, কত কথা বলছে। ইহান সব মনোযোগ সহকারে শুনছে। ইহান চেয়েছিল রিস্কা দিয়ে যেতে, কিন্তু জুই রিস্কা নেবে না, হেঁটে যাবে। এইভাবে তার বাবার আঙুল ধরে হাঁটতে অনেক ভালো লাগে। কোলে নিতেও চেয়েছিল, ওঠেনি। সে এইভাবেই হাঁটবে। ইহান জুইকে স্কুলে পৌঁছে দিয়ে একটা কাজে যায়। জুইকে বলে গেছে ছুটির সময় দাঁড়াতে এসে নিয়ে যাবে। ইহান ঠিক টাইমে এসে দাঁড়ায়। স্কুল ছুটির পর জুই বের হবে, তবে যাওয়ার সময় মুখটা যতটা আনন্দ ছিল, এখন তার মুখটা ততটাই বিষাদের ছাপ। জুই তার বাবার দিকে তাকিয়ে সামনে এসে দাঁড়ায়। ইহান হাঁটু গেড়ে বসে মেয়ের সামনে, মুখটা কেমন লাল হয়ে আছে, বোঝা যাচ্ছে কান্না আটকানোর চেষ্টা করছে। নাকটাও ঘেমে গেছে। ইহান হাতের তালু দিয়ে নাকটা মুছে দেয়, তারপরে আদুরে স্বরে জানতে চাই, কি হয়েছে মা? কেউ কিছু বলেছে? টিচাররা কি মেরেছে? জুই মাথা নাড়িয়ে না বোঝাই। তাহলে কি হয়েছে আমার মায়ের আব্বুকে বলবে না? তুমি কি আবার চলে যাবে আব্বু? এসব নিয়ে মন খারাপ? আমাদের ক্লাসের রুহি বলল তুমি নাকি কয়েকদিনের জন্য এসেছো, আবার চলে যাবে। তখন আমি আবার আব্বু ছাড়া হয়ে যাব। ওদের আব্বু সবসময় ওদের সাথে থাকে, কিন্তু তুমি থাকবে না, আবার চলে যাবে। অনেক কষ্টে কথাগুলো বলে শব্দ করে কেঁদে দেয় জুই। ইহান মেয়েকে কোলে তুলে নেয়। জুই বাবার গলায় মুখ লুকিয়ে কাঁদে। ইহান হাঁটতে হাঁটতে বলে, আর কাঁদে না মা, শান্ত হও। আমি কোথাও যাব না তো, একেবারের জন্য আমার মায়ের কাছে চলে এসেছি, আর যাব না।
এবার থেকে তোমাদের সাথেই থাকবো, একসাথে থাকবো আমরা। আমি কোথাও যাচ্ছি না। জুই কান্না থামিয়ে ইরানের দিকে তাকায়, তারপর চোখ পিটপিট করে। সত্যি তুমি যাবে না? ইরান মাথা নাড়িয়ে না বোঝায় সে যাবে না। জুই এবার খুশি হয়ে যায়, বাবার গালে চুমু এঁকে দেয় আর খুশি মনে বলে, ইয়ে, আমিও কাল রুহিকে বলবো আমার আব্বু আমার সাথে থাকবে সব সময়। ইহান কয়েকদিন ধরে কাগজপত্র নিয়ে কি সব ঘাটাঘাটি করছে। জুই জানতে চাইলেও বলেছে এসব দরকারি কাগজপত্র, কিন্তু কিসের সেটা খোলসা করে বলছে না। আপনি কিছু একটা লুকোচ্ছেন, সেটা আমি ভালো করে বুঝতে পারছি। দেখি কাগজগুলো কিসের। ইয়ান জ্যোতিকে না দেখিয়ে আলমারিতে রেখে দেয়। জ্যোতি ইয়ানের কাণ্ডে শুধু দেখে। ইয়ান কাগজ দেখে জ্যোতিকে জড়িয়ে ধরে। এখন এসব দেখে কাজ নেই। তুমি জানো আমাদের মেয়ে ভেবেছিল আমি আবার চলে যাব। কি কান্না! যখন জানলো আমি আর যাব না তখন কি যে খুশি হয়েছে। ও জানতো না আপনি যে একেবারে এসে পড়েছেন। হুম। এখন এসব কথা বাদ। আপনি মনে মনে কি খিচুড়ি পাকাচ্ছেন, আমায় কিন্তু কিছু বলছেন না। সময় হলে জানতে পারবা। এখন আসো একটু ভালোবাসার কথা বলি। জ্যোতি জোর করে ইয়ানের বাঁধন থেকে মুক্ত হয়ে যায়। মরণ কথা জিজ্ঞেস করলেই ওনার ভালোবাসার কথা বলতে মন চায়। তারপর মুখ ভেংসি কেটে চলে যায়। ইহান জ্যোতি যাওয়ার দিকে তাকিয়ে আবার কাগজগুলো হাতে নেয়। ইহান এতদিনে কি কাগজপত্র লুকিয়েছে জ্যোতির কাছে, এসব এখন পরিষ্কার। লোকটা দেশের বাইরে থেকে কত কিছু করে ফেলেছে, অথচ জ্যোতি কিছুই ধরতে বা জানতে পারলো না। জানবে কি করে? একটু আভাসও পায়নি এসবের। ইমনের ভাগের সম্পত্তি নিজের নামে করে নিয়েছে, নিজের এক বিশ্বস্ত লোকের মাধ্যমে করেছে। প্রথমে ওই লোকের নামে দিয়েছে, দেশে এসে ওই লোকের থেকে নিজের নামে করেছে। কিভাবে করেছে সেটা এনারাই জানে। জ্যোতির ছোট্ট মাথায় এসব ঢুকছে না। জ্যোতি তো এটা ভেবেই আহমক হয়ে আছে, ইয়ানের সাহস কিভাবে করলো এমন একটা ঝুঁকির কাজ করতে। এত বড় ধোঁকা খেয়েছে জীবনে, তাও লোকটা শিক্ষা হলো না। এবারও যদি ওই লোকটা ঠকিয়ে দিত তখন কি হতো? আল্লাহ সহায় ছিল বলে। আর লোকটা হয়তো অনেক ভালো, তাই হয়তো ভালোর মাঝেও খারাপও আছে, মুখোশ পরে থাকে। ওই লোকটার জন্য জ্যোতির মন থেকে দোয়া আসে। শত শত খারাপ আর ভালো লোকের মুখোশ পরে থাকা লোকের ভিড়েও এখনো ভালো লোক আছে। ইয়ান আরো একটা কাণ্ড ঘটিয়েছে। জ্যোতি ভেবেছিল ঈশান জ্যোতির সাথে কি করতে চেয়েছিল সেসব ভুলে গেছে, আর ঈশান তো তার পাপের শাস্তি পেয়েছে। তাসমিলা বানু এখন বদলে গেছে, অনেক ভালো হয়েছে, নিজের ভুলগুলো বুঝতে পারে। ইয়ান খোলাখুলি তাসমিলা বানুর সাথে কথা বলেছে। সে চায় না ঈশান এই বাড়িতে থাকুক। ঈশান এখানে থাকলে জ্যোতি একবেলা হলেও চোখে পড়বে, অতীত মনে হতে খারাপ লাগবে। তাই সে ভেবেচিন্তে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। তাসমিলা বানুকে জানিয়েছে কিছু একটা দূরে রাস্তার পাশে এর ক্ষেতটা আছে, ওখানে ঘর তুলে দেবে। এখানে থেকে যেন চলে যায়। তাসমিলা বানু আর ঈশানের খাওয়া খরচা সে নিজেই বহন করবে, তবে ঈশানের কোনো প্রকার চিকিৎসা খরচ সে দেবে না। এমনকি যেন ঈশানের কোনো চিকিৎসাও না করে ভালো হওয়ার জন্য। কিছু কিছু লোক কখনো শোধরায় না, এটা তার সমস্ত পাপ আর অন্যায়ের শাস্তি। তাসমিলা বানুকে এ বর ইহানকে কি শাস্তি দেবে? এই বয়সে এমনিতে বিবেকের কাছে তিনি নিয়ত ঝলছে। নিজের ছেলেদের পরিণতিতে এমনিতেই শাস্তি পেয়ে গেছে। তাসমিলা বানু ইয়ানের কথা মেনে নেয়। কোনো মতো খেয়ে পড়ে বাঁচতে পারলেই হয়, অন্য কিছু কোনো প্রয়োজন নেই। জীবনে এত পাপ করার পরেও এই শেষ এতটুকু পাচ্ছে, এটাই তো অনেক ভাগ্যের ব্যাপার। ঈশানকে নিয়ে তিনি অন্য বাড়িতে থাকবে। এখানে থাকলে ওদের মুখ দেখলে নিজেরও মনে হবে কি অন্যায় করেছে তিনি। ইয়ান নামক এই হৃদয়বান মানুষটার সাথে নিজের ছেলেকে এত কিছু দিয়েও যেখানে একটু খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলো না, আর যে ছেলেকে সারা জীবন কষ্ট দিয়ে গেল, শেষ বয়সে সেই ছেলে খুঁটি হলো। যে ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই ছেলের দয়ায় বাঁচতে হবে। ইয়ান তাসমিলা বানুর জন্য ছোট্ট একটা বাড়ি করে দেয়। তাসমিলা বানু সেইখানে ঈশানকে নিয়ে চলে যায়। প্রতিদিন নামাজ পড়ে নিজের পাপের জন্য মাপ চাই, নিজের জন্য আর কিছু চাওয়া নেই। ইয়ানের জন্য সব সময় দোয়া করে শরীরটা যেন তার ভালো থাকে, সংসারে যেন সব সময় সুখ থাকে। ইমনও অন্যদিকে মোটামুটি ভালোই আছে। সবাই কি আর সমান শাস্তি পায়? তাও কম কিসের, হাঁটতে পারে না, কোনো মতে খেয়ে পড়ে জীবন চলবে। তিনার খোঁজ আর কেউ পায়নি, সেই যে গেল আর কারোর সাথে যোগাযোগ করেনি। তবে দিনা তার ভালোবাসার মানুষটার সাথে অভাবের সংসারেও দিন এনে দিন খেয়ে ভালোই আছে। দিন শেষে একটু ভালোবাসা তো পায়, এতেই দিনা খুশি।
পেছনে যে তার অতীতের দিকে ফিরেই তাকায় না, সে বর্তমান নিয়ে সুখে আছে। ইহানের 7 বছর আগে দেশে এসেছিল সেই পরিকল্পনা নিয়ে। সেই পরিকল্পনা এখন সে বাস্তবায়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। টাকা পয়সা নিয়ে এসেছে, একটা ব্যবসা দাঁড় করানোর পরিকল্পনা করে, নয়তো আরো আগে দেশে এসে পড়তো। কিছু বছর কষ্ট করে সব ঠিক করে, টাকা পয়সা যথেষ্ট হাতে নিয়ে তারপরে একেবারে দেশে আসে ইহান। কয়েকজনের সাথে পরামর্শ করে, ব্যবসার পরিস্থিতি জেনে তারপর কাপড়ের ব্যবসা দাঁড় করায় ইহান। এখন কাপড়ের বাজার বেশ চড়া। প্রথম দিনে একটু ঝামেলা পোড়ালেও সব কিছু বুঝে ফেলতে ইহানের বেশি সময় লাগেনি। কিছুদিনের মধ্যেই সব কিছু বুঝে নিয়েছে, কি কাপড়ে কি দর, কোনটা ভালো বিক্রি হয় সব বুঝে ফেলেছে। কয়েকদিনের মধ্যে ইহানের ব্যবসা বেশ রমরমম হয়ে ওঠে। একা তো সব কাজ করা সম্ভব না, সাথে 3 জন লোকও রাখে। ব্যবসা করে ইহানের দিন আরো ফিরবে। ইতিমধ্যে জ্যোতি ইহানকে আরো একটা সুখবর দেয়, সে আবারও মা হতে চলেছে। ইহান শুনে যে কি খুশি, এবার সে নিজে হাতে বউয়ের সেবা করবে, সবকিছু নিজেই করবে। জ্যোতির এই সময়টা পাশে থাকবে, ভরসা দিবে, যেটা জুয়ের সময় করতে পারেনি এখন সে পূরণ করবে। জুইও অনেক খুশি, তার আরেকটা খেলার সাথী হবে। এখন থেকে কত কি কিনেছে, নিজের খেলনাগুলো ভাগ করেছে, কোনটা তার আর কোনটা তার ভাই বোনের সে দেবে। ইহানের যত্নে কোনো কমতি রাখছে না তার জ্যোতি রানীর। কাজে গেলে বেশিরভাগ সময়ই থাকে না, থাকলেও কিছু সময় পর পর কল দেবে, ঠিক আছে কিনা। আসার সময় বারবার জিজ্ঞাসা করবে কিছু খেতে ইচ্ছা করছে কিনা, কিছু খাবে কিনা। জ্যোতি কিছু না বলেও হাত ভর্তি করে এটা ওটা জিনিস নিয়ে আসবে। জ্যোতি কিছু বলতেই মুখে খুলতে নিলেই, তুমি ঠিক আছো জ্যোতি রানী, কিছু লাগবে তোমার? জ্যোতিকে রান্নাঘরে বেশি যেতে দেয় না। সকালে ইয়ার নিজেই বেশিরভাগ রান্না করে, রাতেও না করতে সে নিজে এসে করে। জ্যোতি শুনলে তো, জ্যোতির দাদিও এখন বয়স হয়েছে, বেশি কাজ করতে পারে না। জ্যোতি আর ইহানকেও দেয় না, বলেই দিয়েছে তিনি যেন জুয়ের সাথে শুয়ে বসে গল্প করে কাটায়। এই তো সেদিন হুট করে জ্যোতির মাঝরাতে ঘুম ভেঙে যায়, উঠে বসে, বাবু পেটের ভেতর থেকে লাথি মেরেছে। ইহানেও টের পেয়ে উঠে বসে, জানতে চাই কি হয়েছে। জ্যোতি কিছু বলে না, ইহানের হাতটা নিজের পেটে রাখে। ইহানে প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে বাবু লাথি দিচ্ছে, নড়াচড়া টের পাচ্ছে। ইহান যে কি খুশি হয়েছে, কত শত চুমু এঁকে দিয়েছে পেটে। জ্যোতিকেও চুমু দিয়ে ভরিয়ে দিয়েছে। জ্যোতি ইহানের ভালোবাসার পাগলামোগুলো খুব উপভোগ করে। এত ভালোবাসে জ্যোতি কারো কাছ থেকে জীবনেও পাবে কল্পনা করেনি। আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করে জ্যোতি তার বোকা পুরুষকে তার জীবনে পাওয়ার জন্য। জীবন খুব সুন্দর। সময়ের সাথে সাথে জীবন অনেক পরিবর্তন ঘটে, নতুন জনদের আগমন ঘটে, হাসি আনন্দ সুখ দুঃখ সব মিলিয়ে কেটে যায় সময়। ইয়ানের আর জ্যোতির সংসার খুব ভালো চলছে, সবকিছুতেই একে অপরের পাশে ছায়ার মতো থাকে, যে যার মতো জীবন এগিয়ে চলেছে। ইয়ান আর জ্যোতির আর একটা ছেলে হয়েছে, নাম রেখেছে জোভান। পরিপূর্ণ সংসার তাদের ছেলে মেয়েকে নিয়ে। কাজের ক্ষেত্রেও ইহান সফলতা অর্জন করেছে। এত কিছু পরে ইহান আর জ্যোতির সেই ছোট্ট ঘরটার কথা ভোলেনি। এই ঘরটাই তাদের জীবনে অধ্যায় শুরু করেছিল। সুখে আর স্পেশাল দিনগুলো তাদের এই ছোট্ট নিটটাই কাটায়, তাদের ঘরকুটো বাসায়। আর জ্যোতি আর ইহানের বিবাহবার্ষিক। অনেকগুলো বসন্ত এক বাঁধনে থেকেও হয়তো একসাথে থাকা হয়নি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।